আমি শুধু খর্দা অঞ্চলের মানুষের কাছে বসবাসকারী মানুষের কাছে যাদের কাছে মাইক্রোফোনের কাছে আওয়াজটা যাচ্ছে, আমার বারবার একটি কথা প্রশ্নটা মনে আসছে বলে সেই প্রশ্নটা আপনাদের কাছে করছি। খর্দা কেন পুনর্বাসন কেন্দ্র হবে? পুনর্বাসন কেন্দ্র বোঝেন? রিহ্যাবিলিটেশন সেন্টার। অর্থাৎ কোনো জায়গায় জায়গা না পেলে কোনো একটা জায়গায় তার পুনর্বাসন দেওয়া হয়। আপনারা একটু খেয়াল করুন, খর্দার মানুষ আপনাদের যারা বলছি, 24 বছর ধরে এই খর্দার মাটিতে বিধানসভার বিধায়ক ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত। উনি মানুষ, অর্থনীতিবিদ, শ্রদ্ধেয় মানুষ, অস্বীকার করব না। সেই মানুষটি থাকতেন কোথায়? বিধাননগরে। খর্দা থেকে বিধাননগরে শর্ট ডিস্টেন্সে যেতে গেল 25 কিলোমিটার তার দূরত্ব। কেন? খর্দার কোনো মানুষ ছিল না, কল্যাণ মুখার্জিরা ছিলেন না, আর কেউ ছিলেন না, অনেক মানুষ, কাজলবাবু ছিলেন, বহু মানুষ ছিলেন, বামপন্থী রাজনীতি করতেন, বিদগ্ধজন ছিলেন, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক, শিল্পী সবাই ছিলেন। কিন্তু প্রার্থী ঠিক করার জন্য বামফ্রন্ট প্রার্থী নিয়ে আসতো বিধাননগর থেকে, যেখানে 25 কিলোমিটার দূরত্ব। তাকে আপনারা ভোট দিতেন, সমর্থন করতেন, নির্বাচিত করতেন। বামফ্রন্টের কর্মীরা দিবারাত্র পরিশ্রম করতেন। তারপর নির্বাচিত হয়ে চলে গিয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন 24 বছর। যদি ভুল না বলি, সংশোধন করে দেবেন, 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত 24টা বছর ধরে ডক্টর অসীম দাশগুপ্ত এই খর্দা বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক, পরবর্তীকালে অর্থমন্ত্রী। খর্দার মানুষ একটা অর্থমন্ত্রী দিয়েছিলেন। জিরো ইকোনমিক্সের ব্যালেন্সের বাজেট করতেন। ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, সমালোচনা হতো, কিন্তু ওই জিরো ইকোনমিক্সের বাজেটের একটি অর্থনীতি করা অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত এই খর্দার বিধায়ক হয়েছিলেন, পরবর্তীকালে মন্ত্রীও হয়েছিলেন। বুকে হাত দিয়ে বলুন, খর্দার মানুষ বুকে হাত দিয়ে বলুন, খর্দা মন্ত্রী পেয়েছিলেন, বিধায়ক পেয়েছিলেন। সুখে দুঃখে, সমস্যায়, বিপদে আপদে, শীত গ্রীষ্ম বর্ষায় যে মানুষটিকে কাছে পাব, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তার সঙ্গে তো সেখানেই লুকিয়ে থাকে। 24 বছর ধরে এই আত্মত্যাগ কিন্তু খর্দার মানুষ করেছেন। স্যালুট আপনাদের। তারপর যখন পরিবর্তনের সরকার এলো 2011, আপনারা অনেকেই আশা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস স্থানীয় কোনো প্রার্থীকে নির্বাচনে দাঁড় করাবেন। কাকে দাঁড় করালেন? ডক্টর অসীম দাশগুপ্তকে কাউন্টার করার জন্য ডক্টর অমিত মিত্র, গুণী মানুষ, অর্থনীতিবিদ। তার অর্থনীতি সঞ্চালনা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি, পণ্ডিত মানুষ, পড়াশোনা জানা মানুষ। সেই মানুষটিকে পুনর্বাসন কেন্দ্র এখানে দাঁড় করানো হলো। কত কিলোমিটার দূরে? তার বাড়ি থেকে খর্দার ডিস্টেন্স আপনারা গুগল সার্চ করে দেখুন, ডক্টর অমিত মিত্রর বাসস্থান থেকে খর্দার এই অঞ্চল 29 কিলোমিটার দূর। 25 কিলোমিটার দূর থেকে ডক্টর অসীম দাশগুপ্তকে বিধায়ক করে খর্দার মানুষ জেতাতো। 2011 যখন পরিবর্তন এলো, 29 কিলোমিটার দূর থেকে ডক্টর অমিত মিত্রকে নিয়ে এসে খর্দার মাটিতে বিধায়ক পদে দাঁড় করানো হলো। আপনারা ভোট দিলেন, সমর্থন করলেন, জেতালেন। তিনি বিধায়ক হলেন, তিনি মন্ত্রী হলেন, আবার সেই অর্থমন্ত্রী হলেন, এবং গত 10টা বছর ধরে খর্দার মাটিতে আবার একজন অর্থমন্ত্রী পেল, জয়দেব দা। 10টা বছর ধরে অর্থমন্ত্রী পেল খর্দা। অর্থাৎ 34 বছর ধরে খর্দার মানুষ সৌভাগ্যবান যে একজন অর্থমন্ত্রী পেয়ে যাচ্ছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, বিধায়ক পাচ্ছেন কিনা? আমি এই মৌলিক প্রশ্নটা আপনাদের কাছে করছি। ডক্টর অমিত মিত্রকে কদিন, কতবার, কিভাবে আপনারা পেয়েছেন? কালে ভদ্রে 9 মাসে 6 মাসে কখনো কোনো সময় হঠাৎ হয়তো তার দেখা, হুটার জ্বালানো লাগানো গাড়িতে, পুলিশের গাড়ির সামনে যেত, ডক্টর অমিত মিত্র আসছেন। ঈশ্বর দর্শনের মতো ডক্টর অমিত মিত্রকে দর্শন করতে। কেন এই পরিস্থিতি হবে বলুন তো? এই মৌলিক প্রশ্নটা খর্দার মানুষের কাছে করছে। কেন এই পরিস্থিতি হবে? খর্দা কেন পুনর্বাসন কেন্দ্র? মানুষ নেই খর্দায়।
কাজল সিনহা যখন 2021-এর নির্বাচনে জিতলেন, বিরোধী রাজনীতি করেও কোনো একটা জায়গায় আমার মনের মধ্যে মনে হয়েছিল যাক তবু 34 বছরের খরা কাটলো, ভূমিপুত্রকে বিধায়ক হিসেবে পেলেন। কিন্তু পাবেন কি করে, তার আগে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। জিতলেন কিন্তু জেতার জয়টা উপভোগ করতে পারলেন না। এবং সব থেকে বড় কথা, খড়দহ মানুষ একজন ভূমিপুত্রর পরিষেবা থেকে বঞ্চিত হল। তারপর খড়দহর তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, তাদের খড়দহর বহু তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে বলে বলছি, তারা কেউ আশার বুক বেঁধেছিলেন যে নন্দিতা সিনহা প্রার্থী হবেন, কাজল সিনহার স্ত্রী। আবার কেউ আশায় বুক বেঁধেছিলেন সুকণ্ঠ বণিক প্রার্থী হবেন। আবার কেউ আশায় বুক বেঁধেছিলেন তাপস পাল প্রার্থী হবেন। এরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, সুকণ্ঠ বণিক মার খেয়েছেন। কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে। সবাই তো এক্সপেক্ট করেছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা বলছি। শেষ পর্যন্ত কি হলো? আবার 27 কিলোমিটার দূর থেকে, সেই ভবানীপুর থেকে একজন প্রার্থী ইম্পোর্ট করে নিয়ে এসে খড়দহর মাটিতে পুঁতে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে, খড়দহর মানুষকে বলা হচ্ছে, কাছের মানুষ, ঘরের মানুষ, শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোটটা দিন। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে আপনারা বলুন, যারা টোটো চালক আছেন, অটো চালক আছেন, ভাই আমি তাদেরও বলছি, আপনারাও তো শুনছেন, বুকে হাত দিয়ে বলুন তো, 77 বছর 9 মাস বয়সে একজন প্রবীণ বৃদ্ধকে শীত গ্রীষ্ম বর্ষায় আপনি কিভাবে পাবেন? খড়দহর মানুষের জীবনে অনেক সমস্যা, আমি সে বিষয়ে আসছি। কিভাবে পাবেন? তিনি কৃষিমন্ত্রী, মানুষটাকে, ওই 77 বছর 9 মাস বয়সের একটা মানুষকে ভবানীপুর নির্বাচনে দাঁড় করানো হলো। নন্দীগ্রামে মাননীয় হারলেন, ছোট বোনের কাছে গিয়েছিলেন, আবার বড় বোনের কাছে ফিরে এলেন ভবানীপুরের কাছে, এবং তার জন্য ওই 77 বছর 9 মাসের একজন বৃদ্ধ মানুষকে 4 মাসের মধ্যে দুবার নির্বাচনে দাঁড়িয়ে লড়াইটা লড়তে হচ্ছে। কেন? কিসের জন্য? যদি ওই ভবানীপুর কেন্দ্রে শোভনদেব বাবু থাকতেন, মাননীয় নয় আসতেন মুখ্যমন্ত্রী, তিনি আসতেন, অসুবিধা কি ছিল? ভরসা করেননি, বিশ্বাস করেনি খড়দহর মানুষকে? কোন একটা জায়গা মনে হয়েছে খড়দহের এবার মাটিটা একটু অন্যরকম, পাতুলিয়াতে জল জমেছে, মানুষ মরেছে, ইলেকট্রিফাইড হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা তার পরিষেবা দিইনি। সারা খড়দহ জলবন্দি থাকে, নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজায়নি। একটার পর একটা ছোট কারখানা বন্ধ হয়েছে, মাল্টি স্টোরি বিল্ডিং হয়েছে। তোলাবাজ ভাইপোরা সব প্রমোটিং এ কাটমানি কমিশন, ঘুষ, তোলাবাজি করেছে। তাই খড়দহের মানুষকে কোনো একটা জায়গায় সন্দেহের চোখে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খড়দহর মাটিকে ভরসা করেননি বলে শোভনদেব চট্টোপাধ্যায়কে রিজাইন করিয়ে এখানে পাঠিয়ে নিজে লড়েছেন ভবানীপুর। আমার প্রশ্নটা এখানে, যে খড়দহের মানুষের সমর্থন, আশীর্বাদ, ভালোবাসাটাকে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমি পকেটস্থ করে রেখেছি? ওরা আমার ভোটার, কেনা ভোটার। 34 বছর ধরে কেনা ভোটারের কনসেপশনকে লালিত পালিত করে বামপন্থীরা বুঝেছেন ভোটার কখনো কারুর কেনা হয় না। একটা সময় ভোটার নিজেও বুঝতে পারে, আমি যে ভোটটা দিয়েছিলাম সে ভোটটা বোধহয় এতবার দেওয়া ঠিক হয়নি, একবার দিয়েছি দাদা। আপনার যদি অসুবিধা হয় আমি বন্ধ করছি মাইক্রোফোন। 34 বছর ধরে মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ দিয়েছিলেন বামপন্থী। তারপর 2011 খড়দা কেন পরিবর্তন করলো বলুন? সমস্ত বামপন্থী ভোটার কি রাতারাতি তৃণমূল হয়ে গিয়েছিল? হয়? আমি বিশ্বাস করি না। যেটা হয়েছিল যে মানুষকে ভুল ভাবা, আমরা ভেবে নিই এই যারা বসে আছেন সবাই আমার ভোটার, প্রতি বছর ভোট দিয়ে যাচ্ছে। মানুষ ভোটটা দেয় অনেকগুলো অঙ্কে, কিন্তু মানুষ কখনো কেনা ভোটার হয় না। এই জায়গাটা রাজনৈতিক নেতারা আমরা ভুলে যাই। মানুষের চিন্তা ভাবনা বদল হয়, সমর্থন বদল হয়। একটা দল যদি বিচ্যুত হয় আদর্শ নীতি থেকে, একটা দল যদি সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়, তাহলে মানুষেরও অধিকার থাকে দল বদল করা। যে কারণে আমি 35 বছর কংগ্রেসি রাজনীতি করে 2019-এর ডিসেম্বর মাসে বিজেপিতে এসেছি। আমার মনে হয়েছিল
যে দলটা দীর্ঘদিন ধরে করেছি, সে দলটা দিনের পর দিন ভারতবর্ষের অনেক ক্ষতি করে দিয়ে যাচ্ছে। সিপিএম এর সঙ্গে দীর্ঘদিন লড়াই, যুদ্ধ, মারদাঙ্গা, খুন খারাপির লড়াই। হঠাৎ 2016 থেকে হাত ধরাধরি, আবার 2019-এ হাত ছাড়াছাড়ি, 2021-এ আবার হাত ধরাধরি, আবার যে নির্বাচন চলে গেছে হাত ছাড়াছাড়ি। একটা রাজনৈতিক দল যখন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তখন মনে রাখে না যারা তাকে সমর্থন করছে, যারা তার কর্মী, তাদেরও স্বাধীন চিন্তার জায়গা আছে। আমি মনে করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস কাল হোক পরশু মিশে যাবে, লড়াইটা লড়তে পারবো না। তাই ভারতীয় জনতা পার্টির মঞ্চটাই আমার মনে হয়েছিল এই মঞ্চটাই সঠিক মঞ্চ। আমি প্রসঙ্গে ফিরে আসি যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কখনো কেনা গোলাম হয় না, কোন মানুষ কখনো কেনা গোলাম হয় না। যারা মনে করছেন যে আমরা বাংলা জিতেছি বলে ভারতবর্ষ জিতবো, আমি গোয়ায় চলে যাব, আমি ত্রিপুরায় চলে যাব, আমি মেঘালয় চলে যাব, টুকটুক করে তারা আমাদের সাংসদ বিধায়ক দিয়ে দেবেন, ভুল। সূর্য সেনের মাঠে এসেছিলেন তোলাবাজ ভাইপো, সূর্য সেনের মাঠে এসেছিলেন তোলাবাজ ভাইপো, বলে গেছেন অন্য তৃণমূল, এটা অন্য তৃণমূল কিনা বলেছিলেন। প্রত্যেকটা শব্দ আমি মুখস্থ করেছি সেদিন কি বলেছিলেন। অন্য তৃণমূল, কিসের অন্য তৃণমূল বলুন? খদ্দের মানুষ বুকে হাত দিয়ে বলুন, কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি বন্ধ হয়েছে এই খদ্দের মাটিতে। বাইরে থেকে এক একজন বিধায়ককে নিয়ে সেখানে নির্বাচনে দাঁড় করাবেন, জেতাবেন, মন্ত্রী করবেন, তারপর তার আর দেখা পাওয়া যাবে না। তখন ওই তোলাবাজ ভাইপোরা গঙ্গার ঘাট থেকে মন্দিপুর, পাতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে তোলাবাজি করে বেড়াবে। সেটার জন্যই তো পুনর্বাসন কেন্দ্র। যত বাইরের নেতা আসবেন, এখানে বসবেন, তার কমিটমেন্ট, দায়বদ্ধতা কমবে। আর সেই সুযোগে পাড়ায় পাড়ায় 3 তলা বাড়ি 4 তলা হলে, 4 তলা বাড়ি 5 তলা হলে, 5 তলা বাড়ি 6 তলা হলে তোলাবাজ ভাইপোদের পকেট ভরবে। এই কনসেপ্টের জন্য কিন্তু পুনর্বাসন কেন্দ্র হয়েছে খর্দাটা। দুঃখজনক, এই কারণে হয়নি, কিন্তু এটা হয়েছে। ভালো করে ভেবে দেখুন, 34 বছর, আমি যে তথ্যটা দিলাম, 24 বছর ডক্টর অসিত দাশগুপ্ত, 10 বছর ডক্টর অমিত মিত্র, 34 বছর এই খর্দার মাটি একজন অর্থমন্ত্রী পাওয়ার পর কেন খর্দা আজকে এত বেকার থাকবে বলুন? বিটিওর উপর সমস্ত কারখানাগুলো দেখুন, ছোট ছোট কারখানাগুলো গুটিয়ে শুকিয়ে যাচ্ছে, দিনের পর দিন জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে না। 2011-র কথা মনে পড়ছে। 2011-এ ডক্টর অমিত মিত্র যখন নির্বাচনে প্রথম দাঁড়ালেন, মাইক্রোফোনে বক্তব্য রেখেছিলেন, ক্যামেরার সামনে, বুমের সামনে বলেছিলেন যে আমি, আমার বুকে রক্তক্ষরণ হয় যখন দেখি শ্যামবাজার থেকে খর্দা আস্তে আস্তে একটার পর একটা কারখানার দরজায় বড় বড় তালা। কথা দিচ্ছি নির্বাচিত করুন, 6 মাসের মধ্যে কারখানাগুলো, তালাগুলো খোলা শুরু করব। বিশ্বাস করুন, যে রাজনীতি করতাম, তৃণমূলের বিরোধিতাও করলেও ডক্টর অমিত মিত্র সেই সময়ের বক্তব্যটা আমার মনে হয়েছিল, এমনই তো বিধায়ক খর্দার মাটিতে চাই, যিনি এসে অন্তত এই অঞ্চলের মানুষের সমস্যাগুলো বুঝবেন, কারখানাগুলো বন্ধ হবে, শুকিয়ে রুগ্ন হবে, আর তার শ্রমিকের ছেলেরা ছোট্ট ছোট্ট গুমটি ঘরে চায়ের দোকান, বিড়ির দোকান, পানের দোকান, সিগারেটের দোকান করে কোনো রকমের সংসার চালাবেন। কেউ অটো চালিয়ে, টোটো চালিয়ে কোনো রকমের সংসার চালাবেন। আর তাদের চোখের সামনে 8 তলা, 6 তলা, 10 তলা বিল্ডিং হবে। তোলাবাজ নেতাদের পকেট ভরবে। যারা সাইকেল চড়ে ঘুরতেন তারা স্করপিও চড়ে ঘুরবেন। এই পরিবর্তনের আশায় তো 2011-এ ডক্টর অমিত মিত্রকে কেউ ভোট দেয়নি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, ডক্টর অমিত মিত্র কটা কারখানার তালা খুলেছেন তালা কিছু। যে তালাগুলো খুলেছেন সেগুলোকে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। আজকে ডক্টর অমিত মিত্র দেখা নেই। আজকে আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বসিয়েছেন, এবং সেই শোভনদেব চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করলেও বলছি, 77 বছর 9 মাসের একজন বৃদ্ধ মানুষ শীত গ্রীষ্ম বর্ষায় খর্দায় আসবেন না।
কেন খদ্দার মানুষ ভূমিপুত্র পাবে না বলুন? কিসের জন্য? কি অপরাধ তারা করেছে? সেই কারণেই তো ভারতীয় জনতা পার্টি বাইরে থেকে তো বহু নেতা এখানে নিয়ে আসতে পারত। কেন জয় শাহকে নমিনেশন? এই খর্দা থানার অধীন, সোদপুরে তার বাস। জয় শাহ ব্যক্তিগতভাবে তাকে চিনি বলে বলছি। শিক্ষিত, মার্জিত, রুচিশীল, অত্যন্ত ভদ্রঘরের পরিবারের প্রার্থী ভারতীয় জনতা পার্টি বাছাই করে খর্দায় পাঠিয়েছে। এই কারণে শীত গ্রীষ্ম বর্ষায় যুবকটিকে পাবেন। আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে বলে বলছি। এই করোনা কালে লকডাউনের সময় দিনের পর দিন দেখছি সমস্ত মানুষের কাছে উপকরণ পাঠাচ্ছে। খর্দার বহু মন্দিরে তার অবদান আছে, আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলছি। আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে তুমি রং দেখছো না, ধর্ম দেখছো না, কেউ বিপদে পড়লেই তার কাছে ছুটে যাচ্ছ ত্রাণ নিয়ে, কি পাচ্ছ? জয় বলেছিল যে আমি কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি বুঝি না, মানুষের প্রয়োজনটা বুঝি। যে মানুষের প্রয়োজন, যে মানুষটা অসহায়, তিনি বড়লোক হতে পারেন, গরিব হতে পারেন, দস্যু গরিব হতে পারেন, কিন্তু মানুষটার পাশে দাঁড়ানো দরকার। সেই 34 বছরের যুবক জয় শাহকে পাঠিয়েছে খর্দায় ভারতীয় জনতা পার্টি। কিসের আশায়, কিসের প্রত্যাশা? জয় শাহ জিতলে শাসক পরিবর্তন হবে না, বিধানসভার বিন্যাস বদল হবে না, সরকার বদল হবে না, কিন্তু যেটা হবে 34 বছর বাদে খর্দা একজন বিধায়ক পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে খর্দা একজনকে মন্ত্রী দিতে। এতদিন অর্থমন্ত্রী ছিল, এবার কৃষি মন্ত্রী আসবেন না, তার নামটাকে, তার স্ট্যাম্পেরটাকে ব্যবহার করে তোলাবাজ ভাইপোরা আরো দাবাবে। সেই জায়গা থেকে মুক্তি দরকার খর্দার। এইটুকু অন্তত ব্যক্তিগতভাবে বুঝেছি বলে এটুকু ব্যাখ্যা করলাম। বলুন তো, এখানে এই অঞ্চলে রহরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত, যে রহরা রামকৃষ্ণ মিশন থেকে হাজার হাজার কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে। আমার মনে পড়ে 1976 সালে মাধ্যমিক পরীক্ষা যখন পাশ করি, সে বছর প্রথম হয়েছিলেন এই খর্দায় জয়দীপ মুখোপাধ্যায়, নামটা যদি ভুল না বলি। এই খর্দা রহরার মানুষ, এই খর্দা উপহার দিয়েছে। এখানেই রহরা রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান, বহু ঐতিহাসিক স্থান এই খর্দায় রয়েছে। সেই খর্দায় আজকে শিক্ষিত বেকার যুবকরা তৃণমূল পার্টি অফিসে গিয়ে একটা অবৈধ ব্যবসার লাইসেন্স চাইবে কেন? রাজ্যের অবস্থাটা ভাবুন। আমি যাদের কাছে, বেকার যুবকদের কাছে মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে, যদি আপনারা তৃণমূলের বন্ধু হন, তৃণমূলের কর্মী হন, সমর্থক হন, নিজেকে প্রশ্ন করে দেখুন তো, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত। একটা সরকার চলছে শুধু প্রচারের ওপর। গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন, যেখানে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পেতে পারত। 1,13,000 স্কুলের শিক্ষকতার চাকরিতে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পেতে পারত। শুধু রাজ্য পুলিশে 75,000-এর ওপর পদ ভ্যাকেন্ট রয়েছে, যেখানে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পেতে পারত। শুধু কলকাতা পুলিশে 45,000 ভ্যাকেন্সি, গ্রুপ ডিতে 1,30,000 পদ ভ্যাকেন্সি। রাজ্য পুলিশে যখন 75,000 ভ্যাকেন্সি, তখন 1,39,000 সিভিক পুলিশ দিয়ে ভরানো হচ্ছে। এটাই বাংলার ভবিতব্য, এটাই খর্দার ভবিতব্য। বলুন তো, একজন কনস্টেবল 24,000 থেকে 34,000, 44,000 পর্যন্ত মাইনে ওঠে। সেই ডিউটি করি একজন সিভিক পুলিশকে এখন 9,000 টাকা মাইনে দিয়ে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে, একটা অনিশ্চয়তার জীবনে রেখে একই কাজ করিয়ে নেওয়া হচ্ছে। দুঃখ লাগে, লজ্জা লাগে, কষ্ট লাগে। আমার আপনার ঘরের ছেলেরা চাকরি না পেয়ে গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে সিভিক পুলিশের চাকরি করছেন। সে তো একটা পুলিশের পার্মানেন্ট ভ্যাকেন্সির পদে চাকরি পেতে পারত, 24,000 টাকা তার মাইনে হতে পারত। কিভাবে তার পরিবারের রক্ষণাবেক্ষণ হবে ভাবুন তো। কথা বলতে পারবে না, বললেই বড়বাবু বসিয়ে দেবে। সারা রাজ্যের থানাগুলোর এই অবস্থা।
1,39,000 সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, অস্থায়ী পুলিশ দিয়ে রেখে দেওয়া হয়েছে। আপনি সরকারি অফিসগুলোতে যান, সমস্ত কন্ট্রাকচুয়াল, 6,000, 7,000, 8,000। চাকরির কোনো নিশ্চয়তা নেই। বলছে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবে, রিটায়ারমেন্টের পর 2 লাখ বা 3 লাখ টাকা পাবে। আপনি বলুন তো, একটা যুবক 30 বছর বাদে, 30 বছর সরকারি চাকরি করার পর তাকে যখন সরকার দেবে 3 লাখ টাকা, 30 বছর বাদে 3 লাখ টাকার ভ্যালুয়েশনটা কি হবে? সেই ছেলেটি তো সরকারি চাকরি করলে 30 থেকে 40 লাখ টাকা নিয়ে রিটায়ারমেন্ট করতে পারতো না? আমার আপনার ঘরের ছেলে না। এই পরিস্থিতি কেন হবে? কোন শিক্ষিত বেকারের ভবিষ্যতে এই বাংলায় নেই। আমার নিজের সন্তানকে বিদেশে পাঠাতে হয়েছে, বাধ্য হয়েছে, কি করব? চাকরি নেই, পরিস্থিতি এমন একটা ভয়ানক। ভাববেন না, খড়দার মানুষ, রহরার মানুষ, এই অঞ্চলের শিক্ষিত রুচিশীল বহু মানুষ রয়েছেন, হাজার হাজার মানুষ রয়েছেন রহরা রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে যাদের বসবাস, সেই মানুষগুলো একবারও ভাববেন না? দিনের পর দিন একটা সরকারকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, তার বিনিময় কি করছেন তারা? একজন পুরোহিতকে ডেকে 2019 সালের সেপ্টেম্বর মাসে, ভুল বললাম, হ্যাঁ 2019 সালের সেপ্টেম্বর মাসে বোধহয়, বললেন সিভিক আমি সবাইকে পুরোহিত ভাতা দেব। একসময় ভালো লাগলো, তার কারণ কি, 2012 থেকে এই রাজ্যে ইমাম ভাতা হচ্ছে 2,500 টাকা করে পান 45,000 ইমাম। বারবার মনে হতো যে একজন ইমাম যদি ভাতা পান, পাড়ার আমার গলিতে যে পুরোহিত মশাই থাকেন, সকাল থেকে দিবারাত্র পরিশ্রম করে যিনি পুজো আচ্ছা করেন, তারও তো একটা অধিকার থাকে সরকার থেকে একটা সহযোগিতার। কি পেলেন তিনি? সরকার ঘোষণা করলো 1,000 টাকা করে দেবে। এটা জানা দরকার, বাংলার মানুষ, খড়দার মানুষের জানা দরকার কি ধরনের বদমাইশি হচ্ছে। 1,000 টাকা পুরোহিত ভাতা। অনেকদিন বাদে মনে হলো হিন্দুরাও মানুষ। মনে টনে তো হয় না, বাংলাদেশে মানুষ বললে নিন্দে করার ক্ষমতা নেই, যেটা বলছিলেন জয়দেব দা, সঠিকভাবে বলছিলেন। অনেকদিন বাদে মনে হলো হিন্দুরা মানুষ, হিন্দুদের ভোটটা দরকার। 1,000 টাকা করে পুরোহিত ভাতা। খোঁজ নিয়ে দেখলাম শেষ পর্যন্ত 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে ভাতা দেবেন। আমি নানান কারণে সব যোগাযোগ রাখি বলে বলছি, পুরোহিত অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড, সেই পুরোহিত অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম। সারা বাংলাদেশে, সারা পশ্চিমবঙ্গে কতজন পুরোহিত আছে? রেজিস্টার্ড পুরোহিতের সংখ্যা 7,45,000। রেজিস্টার্ড পুরোহিতের সংখ্যা এ রাজ্যে 7,45,000। আর কতজন পুরোহিতকে ভাতা দিচ্ছেন? 8,000। 7,45,000-এ 8,000 পুরোহিতকে পুরোহিত ভাতা, তাও 1,000 টাকা। আর ইমামদের যদি বকলমে 2,500 টাকা দেন ওয়াকফ বোর্ডের মারফতে, তাহলে পুরোহিতদের কেন 2,500 টাকা দিলেন না? প্রশ্ন 1। প্রশ্ন 2, দিলেন যখন 7.5 লক্ষ পুরোহিতকে দিলেন না কেন 8,000? প্রশ্ন 3, ওই 8,000 পুরোহিত আপনি কোথা থেকে বাঁচলেন? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে, পাঁচুর দাদা, কালুর কাকা, অমুকের জেঠু পুরোহিত, পুজো আচ্ছা না করুন পুরোহিত, 1,000 টাকা করে পাচ্ছেন। পাড়ায় খোঁজ নিয়ে দেখুন কজন পুরোহিত ভাতা পান। আপনি দিলেন যখন, প্রশ্ন 4, আপনি দিলেন যখন 1,000 টাকা, সেই পুরোহিত যখন দিবারাত্র পরিশ্রম করে ছেলেটাকে মাস্টার ডিগ্রি করাচ্ছে, মেয়েটাকে এমএসসি করাচ্ছে, সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে 10টা বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় 2 বার বসতে দিয়েছেন। যে পুরোহিত ছেলেটাকে বড় করেছে, এমএসসি পাস করিয়েছে, একটা স্কুল শিক্ষকতার চাকরি করতে চেয়েছিল, গত 10 বছরে তাকে 2 বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে দিয়েছেন। হাজার সমালোচনা করলো বাম আমলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাগুলো দিয়েছে। প্রাইমারি স্কুলের পরীক্ষা 10 বছরে 2 বার। সেই 2 বারের মধ্যে একবার এমন জালিয়াতি করলেন, তার রিক্রুটমেন্ট এখনো হয়নি। তাহলে আপনি পুরোহিতের মুখ বন্ধ করছেন 1,000 টাকা দিয়ে, আর পুরোহিতের ছেলেটাকে বলছেন বাবা চাকরি দিতে পারছি না, তুমি তৃণমূল পার্টি অফিসে এসো, পাশের পাড়ায় ওই গলিতে একটা ফ্ল্যাট হচ্ছে, ওর ইটবালি সাপ্লাইয়ে তোমাকে ভাগ দেওয়ার ব্যবস্থা করে দেবো, কিন্তু মিছিলটা করতে হবে, আর ইলেকশনের দিন রিগিংটা করতে হবে, আর 14 থেকে 16টা মিনিমাম ছাপ্পা ভোট মারতে হবে। এই
সংস্কৃতিটা বাংলায় অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব। আমি এটাই বলছি, পুরোহিতের মুখ বন্ধ করছেন 1000 টাকা দিয়ে, পুরোহিতের ছেলেকে চাকরি দেবেন না, পুরোহিতের মেয়েকে একটা চাকরির পরীক্ষায় বসতে দেবেন না। কেন এই পরিস্থিতি হবে? 500 টাকা দিয়ে হঠাৎ লক্ষ্মীর ভান্ডার, খুব ভালো কথা। মহিলাদের হাতে ক্ষমতায়ন, মহিলাদের হাতে টাকা দেওয়া প্রয়োজন, অস্বীকার করি না। আচ্ছা বলুন তো, মুখে হাত দিয়ে বলুন আজকে 500 টাকায় কি করতে পারেন? একজন ডাক্তারকে যদি এমার্জেন্সিতে আপনি বাড়িতে ডাকেন, তার ফি 600 টাকা। তার মুখটা বন্ধ করে দিন, দিদি আপনি ভোটটা আমাকে দেবেন। আমাদের মা বোনেরা খুশি, বাবা দিদি তো 500 টাকা দিয়েছে, অন্য তো কেউ কিছুই দেয় না। ঠিকই তো। এইভাবে ভোট ম্যানেজমেন্ট, ভাতা, ভিক্ষে, দান, অনুদান, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি। আরে কন্যাশ্রী যে মেয়েটাকে দিচ্ছেন সে মেয়েটাকে চাকরির পরীক্ষা বসতে দিচ্ছেন না। যে পুরোহিতকে ভাতা দিচ্ছেন বা দিচ্ছেন না, তার ছেলে মেয়েকে পরীক্ষায় বসতে দিচ্ছেন না। প্রাইভেট করে ইনভেস্টমেন্ট আনার পরিবেশ তৈরি করতে দিচ্ছেন না। টাটাকে মেরে দাঁড়িয়েছিলেন 2008-9 সালে। গত 10টা বছরে একটা ভারী শিল্পের নাম বলুন তৃণমূল বন্ধুরা, মাইক্রোফোনের আওয়াজ যদি কানে যায়, একবার বুকে হাত দিয়ে বলুন যে আমরা এই ভারী শিল্পটা এখানে বাংলায় এনেছি। আজকে টাটা যদি সিঙ্গুরে হতো, টাটা যদি সিঙ্গুরে আসতো, টাটাকে কেন্দ্র করে অন্তত 10 থেকে 15,000 কোয়ালিফাইড, টেকনিক্যালি কোয়ালিফাইড ছেলেমেয়েদের ডিরেক্ট চাকরি, ইনডিরেক্ট চাকরি হতো। হারিয়েছি আমরা। এখন গিয়ে দেখে আসুন সিঙ্গুরে, তাপসী মালিকের বাবা একটা ভাঙা সাইকেল নিয়ে চায়ের দোকান সামলান। এই বাস্তব পরিস্থিতি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 0। সিঙ্গুর যেতে হবে না, শুধু বিটিওরটা দেখুন। আমি হিসেব করে দেখছিলাম গত 10 বছরে শুধু ব্যারাকপুর সাব ডিভিশনে ছোট বড় মেজো 176টা কারখানা বন্ধ হয়েছে। শুধু পানিহাটি যে অঞ্চলে আমি থাকি সেখানে 36টা কারখানা বন্ধ হয়েছে, এবং সব প্রমোটিং এর আশায় দিন গুনছে। ওই জায়গাগুলো যদি কারখানা আনা যেত, ইনভেস্টমেন্ট আনা যেত, শিল্প আনা যেত, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, ছোট দোকান ঘর চালাচ্ছেন, গুমটি ঘর চালাচ্ছেন, রেলের স্টেশনের ওপর যারা ছোট্ট ছোট্ট হকারি করে সংসার চালাচ্ছেন, ভেন্ডারের কাজ করছেন, সেই যুবকরা অন্তত একটু মাথা গুজরান করতে পারত তো। ভাবুন, খর্দার মানুষ ভাবুন, জয় শাহ জিতলে সবকিছু হবে বিশ্বাস করি না। লড়াইটা দেবেন, পাশে থাকবেন। রাজনীতিটা পয়সার জন্য তিনি করেন না, এইটুকু শুধু আস্থা নিয়ে বলছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। সমস্ত পরিবেশ বদলে যাবে না, আবার বলছি পরিবেশ বদলে যাবে না, কিন্তু একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হবে। তোলাবাজ ভাইপোরা একটা মাল্টি স্টোরির বিল্ডিং এ তোলাবাজি করতে গেলে 7 বার ভাববে। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আপনার উপর যদি অবিচার করেন, জয় শাহ প্রার্থী হয়ে জিতলে একবার ভাববে। মিউটেশনের ফি যদি 3 গুণ বা 4 গুণ আপনাকে রাজনৈতিক কারণে চাপিয়ে দেয়, 4 বার ভাববে, 7 বার ভাববে প্রশাসন। সেই জায়গাটা দরকার। আর জয় শাহ যদি পরাজিত হয় কি হবে? বেকার যুবকদের জীবনে অন্ধকারটা আরো বেশি নামবে। তোলাবাজ ভাইপোদের জীবন আরো সমৃদ্ধ হবে। যারা একটা স্করপিও গাড়ি আছে, দেখবেন 5 বছরে আরো 2টো স্করপিও গাড়ি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটার পরিবর্তন খড়ধর মানুষ চাইছে। আমি অনেক বেশি কথা বলবো না, আমি শুধু মৌলিক কতগুলো প্রশ্ন আপনাদের কাছে করছি। আর ঠিক সেই অবস্থা দাঁড়িয়ে সূর্য সেনের মাঠে আমাদের তোলাবাজ ভাইপো যেসব বক্তব্য রেখে গেলেন, ওই কয়লা ভাইপো বলি আমি, যে বক্তব্যটা রেখে গেলেন, আপনি ভাবুন তো, স্বপ্ন দেখাচ্ছেন আমার পিসি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। আচ্ছা বলুন তো, এখানে খদ্দর শিক্ষিত সচেতন রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষের কাছে আমি প্রশ্নটা করছি, পশ্চিমবঙ্গের মাটিতে লোকসভার আসন কটা আছে? 42টা। 42-এ স্লোগান দিয়ে 2019-এর লোকসভা নির্বাচন লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? 42-এ আমার মনে আছে 21শে জুলাই স্লোগানটা দিয়েছিলেন, 42-এ বিরোধীদের একটা আসনও দেব না। কটা আসন পেয়েছিলেন? 42-এ 22টা আসন পেয়েছিলেন। বলুন তো, সারা ভারতবর্ষে লোকসভার আসন সংখ্যা কত? 543। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, এই বাংলায় তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে 42টা আসন পাবে।
তাহলে 543 থেকে সেটা কত দূরে? কংগ্রেস এখনই 50টা মতো এবারের লোকসভায় আসন পেয়েছে। খুব খারাপ করলে তারা 60, 70, 80টা আসন পাবে। কেউ 80টা আসন পেয়েও তৃণমূলকে ছেড়ে দেবে যে নাও বাবা তুমি প্রধানমন্ত্রী হও? সম্ভব? করবে? এখনই ঠোকাঠুকি, প্রতিদিন লড়াই, দেখছেন খবরের কাগজ যারা পড়েন। সম্ভব? গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সকালে। আমি শুধু একটা তথ্য আপনাদের কাছে দিয়ে, তথ্যগুলো নিয়ে তো আমরা আলোচনা করি না। প্রশান্ত কিশোর পিকে তৃণমূল কংগ্রেসকে কথা দিয়েছেন, সর্বভারতীয় চ্যানেলে বলেছেন যে সামনের 2024 লোকসভা নির্বাচনে যদি এই পরিস্থিতি থাকে তাহলে 42-এর মধ্যে তৃণমূল কংগ্রেস 28টা পাবে, তার মানে 14টা ছেড়ে রেখেছে। আমি ধরে নিলাম পিকে ঠিক মিলিয়ে দেবেন, 14টা পেলেন না, তাহলে 28। গোয়াতে গেছেন, গোয়ার 2টো আসন পাবে লোকসভায়, তাহলে 30। তার সঙ্গে আরো 2টো যোগ করুন ত্রিপুরা। ত্রিপুরায় এমন মার খাচ্ছেন যে এখন ফ্লাইট থেকে নামবেন কিনা ভাবছেন। তাহলে কি হলো? 28 আর 2 30, ত্রিপুরার 2 32, মেঘালয়ের 2 34। যোগী আদিত্যনাথের রাজত্বে যাচ্ছেন যে আমি ওখানে দাঁড়াবো। মানে মানুষকে অলিক স্বপ্ন দেখানোর একটা তো সীমা পরিসীমা থাকে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম গোয়ার 2, ত্রিপুরার 2, মেঘালয়ের 2, 2, 2, 4, 2, 6, আর পিকের কথা অনুযায়ী 28, 28 আর 6 34। 34টা আসনও যদি তৃণমূল কংগ্রেস পায়, লোকসভায় 273 না হলে ভারতবর্ষের সরকার করা যায় না। তৃণমূল কংগ্রেসকে কেউ ছাড়বে? 2টো, 5টা, 10টা, 20টা পার্টি কংগ্রেস ছাড়বে? সম্ভব? আমি বলছি বলে না, আপনারা একটু রাজনৈতিকভাবে চিন্তা করুন। আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, আপনি শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোটটা দিন, কিন্তু আপনি প্রশ্নটা করুন কয়লা ভাইপো যে সূর্য সেন স্ট্রিটে যে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্যের মধ্যে কোনো সারবত্তা আছে কিনা? তাহলে কেন করছেন? এর মধ্যে একটা অদ্ভুত ফ্যালাসি আছে। ফ্যালাসিটা হচ্ছে এই, মানুষকে স্বপ্ন দেখাবো আগলি বার দিদি প্রাইম মিনিস্টার, এই স্বপ্নটা রাখবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্বপ্নটা দেখি বাংলার মাটিতে মানুষকে আবার বিভ্রান্ত করা। তিনি নিজেও জানেন পারবেন না, সম্ভব নয়, ক্ষমতা সম্ভব নয়। আমি গেলাম একটা রাজ্যে, আপনি বলুন তো গোয়ার নির্বাচন কবে? ফেব্রুয়ারি মাসে? কোন মাসে যাচ্ছেন? অক্টোবরের শেষ তারিখে যাচ্ছেন, 29 তারিখে যাচ্ছেন, 28 তারিখে যাচ্ছেন। 3 মাসের মধ্যে গোয়া জয় করে নেবেন। গোয়ায় কটা রাজনৈতিক দল? তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যদি মাইক্রোফোন নিয়ে আওয়াজ কানে যায়, একটু দরকারে নেট সার্চ করে দেখবেন। গোয়ায় রাজনৈতিক বিন্যাস হচ্ছে, ক্ষমতায় রয়েছে বিজেপি, বিরোধী রয়েছে কংগ্রেস, কংগ্রেসের পর সেখানে আরেকটি রাজনৈতিক দল রয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, যারা গতকালই যার নেতৃত্ব বলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে আমার সঙ্গে ওকালতি করতে এসেছিল প্রশান্ত কিশোর পিকে। আমরা বলে দিয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো জোট বাঁধবো না। কারণ কি? যাদের কোনো ভীতি নেই, যারা 1% ভোট পাবেন, আমি তাদের সঙ্গে কেন জোট বাঁধবো? ফলে গোয়া গোমন্তক পার্টি আলাদা লড়বে, কংগ্রেস আলাদা লড়বে, বিজেপি আলাদা লড়বে, তৃণমূল চতুর্থ শক্তি। আবার সেখানে আপও শাখা খুলে কিছুদিন ধরে কাজ করছে। তাহলে 5টা শক্তি, বিজেপির বিরুদ্ধে 4টে শক্তি। আমার আপনারা যারা রাজনীতি করি আমাদের ব্যাখ্যা করতে হবে না। বাড়ির যে ছেলেটি ক্লাস 4-এ পড়ে তাকে বলুন সুবিধেটা কার? অ্যাডভান্টেজ বিজেপি, অর্থাৎ বিরোধী ভোট আরো ভাগ করতে যাচ্ছে না। আসলে তা নয়, সর্বভারতীয় পার্টি হব। ভাইপোকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডিক্লেয়ার করেছি না। ফলে আমি যদি 2-4টে সিট জোগাড় করতে পারি, যেটা সম্ভব নয়, কিন্তু সেই সম্ভাবনার কথা মাথায় বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব শুধু বাংলা থেকে হয় নাকি? নিজেও বুঝতে পারছেন, যার জন্য গোয়া যাচ্ছেন। নিজেও জানেন যে ত্রিপুরার মাটিতে সম্ভব নয়। ত্রিপুরার মাটিতে বিজেপির সঙ্গে সিপিএম এর লড়াই। গত বিধানসভা 2018 নির্বাচনে সেখানে 45% ভোট পেয়েছিল বিজেপি, 45% ভোট পেয়েছিল সিপিএম। সামান্য কিছু তফাতে বিজেপি অনেকগুলো সিট বেরিয়ে গিয়ে বিজেপি সেখানে ক্ষমতায়। বিজেপির বিরোধিতা করতে গেলে তাহলে সিপিএম এর সঙ্গে হাত মেলাতে হবে, যেটা সম্ভব। সিপিএম আর তৃণমূল কি এক আসনে বসবে ত্রিপুরার মাটিতে, মানে একসঙ্গে সিট শেয়ারিং করবে? সম্ভব নয়। তাহলে আলাদা লড়তে হবে। তাহলে বিজেপি বিরোধী ভোটটা ত্রিপুরাতেও ভাগ হবে।
এরপরে আসুন ত্রিপুরার আরেকটি মজা আছে, ত্রিপুরা মোথা পার্টি বলে একটি আছে, মানিক্য কিশোর যার মাথা, তার কিছু আদিবাসী অঞ্চলের প্রভাব আছে। তার নেতা বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ আমার সঙ্গে কথা বলেছিলেন, আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আগামী দিনে যখন 2022-এ বিধানসভা নির্বাচন হবে সেখানে যদি কিছু সিট শেয়ারিং করা যায়। আমি একটা শর্ত দিয়েছি, আমরা ত্রিপুরার মধ্যে একটা আলাদা স্টেট চাই এবং এই আলাদা রাজ্য পেলে আমরা এই আলাদা রাজ্য পাওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখিত চিঠি চাই। অর্থাৎ ত্রিপুরাকে ভাগ করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখিতভাবে সম্মতিপত্র দেবেন, তবে ত্রিপুরা মোথা পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং করবে। তাহলে সেটাও সম্ভব নয়, কেন সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেন তাহলে বাঙালি ভোট যেটুকু বা পেতেন সেটাও চলে যাবে। তাহলে ত্রিপুরার অবস্থা কি দাঁড়ালো? একদিক ওদিকে কংগ্রেস ভাঙছে ত্রিপুরা, কংগ্রেসের নেতারা বলে দিয়েছেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং নয়। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াইটা তাহলে চতুর্মুখী হচ্ছে, একদিকে সিপিএম, একদিকে ত্রিপুরা মোথা পার্টি, একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল কংগ্রেস। অ্যাডভান্টেজটা কার? বিজেপি বিরোধী ভোটটা কিন্তু ত্রিপুরাতেও ভেঙে যাবে, ভাঙতে যাচ্ছে, করতে নয়। আর বাংলার মাটিতে এসে কয়লা ভাইপোরা বলে বেড়াচ্ছেন অন্য তৃণমূল করেছি, এবার ভারতবর্ষের আমরা বিজেপিকে সরাবো। আসলে যেটা করছেন কংগ্রেসকে রিপ্লেস করার চেষ্টাটা করছেন, আর এই কংগ্রেসকে রিপ্লেস করতে গিয়ে স্বাভাবিক ইকুয়েশনে ভারতীয় জনতা পার্টি অ্যাডভান্টেজের জায়গায় যাচ্ছে। এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, একটু পড়াশোনা করুন, রাজনীতি বুঝতে পারবেন। ঠিক এই বাস্তবতার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে বাংলার মানুষকে অলীক স্বপ্ন দেখিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে। খড়দহের মানুষকেও সেইভাবে সূর্য সেন মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নভঙ্গ করিয়ে গেলেন, অর্থাৎ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন এবার ভারতবর্ষের মাটিতে আমরা ক্ষমতায় আসছি। খড়দহের মানুষ তার ভিত্তিতে ভোট দেবেন কিনা সেটা ভবিষ্যতে বলবেন, কিন্তু আমার বিশ্বাস খড়দহের মানুষ যথেষ্ট চিন্তাশীল, রুচিশীল, শিক্ষিত মানুষ, সেই ফাঁদে পা দেবে না। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, এখানে শেষ করবো, কারণ আমাদের সম্মানীয় রাজ্য প্রাক্তন সভাপতি রাহুল সিনহা এসছেন মঞ্চে, তাকে আমরা সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুবর কিশোর কর এসছেন।